প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। এই ছোট গল্পটি আলোচনা করার পূর্বে আমি তোমাদের ছোট গল্প সম্পর্কে কিছু তথ্য তুলে ধরতে চাই। এডগার অ্যালান পো এই ছোট গল্প সম্পর্কে তিনি বলেছিলেন, ছোট গল্পের প্রকৃতি হবে খুবই সামান্য এবং আতিশয্য থাকবে না, নিয়ন্ত্রণ সংযম থাকবে। অর্থাৎ ছোট গল্পে বৃহৎ আকারে হবে না, ছোট আয়তনের মধ্যে পাঠকের মন জুড়ে থাকবে ছোট গল্প। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? তিনি বর্ষাযাপন কবিতায় বলেছিলেন, একটি কবিতার মাধ্যমে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মিত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছোটা, নাই ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই কবিতাটিকে যদি আমি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। আমাদের জীবনের ছোট ছোট দুঃখ কথাকে ছোট গল্পের মাধ্যমে তুলে ধরা হয়। সেটা অবশ্যই সহজ সরল ভাষায় হতে হবে। এছাড়া প্রতিদিনের যে আমাদের জীবন যন্ত্রণার দু চারটি চোখের জল, সে বিষয়গুলো ছোট গল্পে তুলে ধরা যায়। এছাড়া কোনো বিশাল যেটা বর্ণনা দিতে হবে তাও নয়, ঘটনার বিশাল ঘন ঘটা দিতে হবে তাও নয়, কোনো তত্ত্ব উপদেশ দেওয়ারও প্রয়োজন হয় না। এমন একটা রচনা হবে যে রচনার মাধ্যমে পাঠক ছোট গল্পটা শোনার পর মনে হবে তার ভিতরে যেন কোনো অতৃপ্তি কাজ করছে, গল্পটা যেন শেষ হয়েও হলো না। এই হচ্ছে ছোট গল্প। এখন আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী ছোট গল্পটি আলোচনার পূর্বে লেখক সম্পর্কে আমরা দু চারটি কথা জেনে নিই। প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি 1873 খ্রিস্টাব্দে 3 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরলোক গমন করেন 5 এপ্রিল 1932, 59 বছর বয়সে। তার উল্লেখিত যে সমস্ত রচনা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নবকথা, ষোড়শী, দেশী ও বিলাতি, গল্পাঞ্জলি, গল্পবেথী, পত্রপুষ্প, গহনার বাক্স, অন্যান্য গল্প, হতাশপ্রেমিক ও অন্যান্য গল্প, বিলাসিনী ও অন্যান্য গল্প, যুবকের প্রেম ও অন্যান্য গল্প, নতুন বউ ও অন্যান্য গল্প, জামাতা বাবাজি ও অন্যান্য গল্প। এগুলি ছিল গল্প সংকলন। এছাড়াও তিনি নানান উপন্যাস রচনা করেছেন, রমাসুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, সিঁদুর কৌটো, মনের মানুষ ইত্যাদি ইত্যাদি। তার একটি ব্যঙ্গকাব্য ছিল, সেটি হচ্ছে অভিশাপ। তার সাহিত্যে অবদানের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। আদরিণী গল্পটি আলোচনার পূর্বে আগে জেনে নেব আদরিণী গল্পটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থের নাম তাহলে কি হলো? মহেশ ও আদরিণী। এই মহেশ ও আদরিণী মূল গ্রন্থের অন্তর্গত আদরিণী গল্পের এই আদরিণী কে? এই আদরিণী হচ্ছে একটি হাতি, একটি মেয়ে হাতি। আদরিণী শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাচ্ছে যে এটি একটি বিশেষ শব্দ। আদরের পত্নী বা আদরের প্রিয়জন, তাকে বলা হয় আদরিণী। প্রিয়জন যে খুবই আদরের, সে হচ্ছে আদরিণী। এখানে হাতিটি কার এমন প্রিয়জন হয়ে পড়লো যার জন্য তার নাম হয়েছে আদরিণী? তাহলে আমরা গল্পে প্রবেশ করি। গল্পটি 7টি পরিচ্ছদে বিভক্ত। গল্পের প্রথম পরিচ্ছদে দেখতে পায় নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী, এরা দুজন মিলে গল্প করতে করতে জয়রাম মুখোপাধ্যায়ের কাছে যান। এই জয়রাম মুখোপাধ্যায় আদরিণী গল্পের একক চরিত্র পুরো গল্পটি জুড়ে আছে, বাকি চরিত্রগুলি গল্পের প্রয়োজনে এসেছে। সুতরাং আদরিণী হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের প্রিয় একটি হাতি। নগেন ডাক্তার কুঞ্জবিহারী গল্প করতে করতে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বলে যে পীরগঞ্জের বাবু অর্থাৎ মহারাজ নরেশচন্দ্রের কাছে তাদের আমন্ত্রণ এসেছে, আপনার কাছে এসেছে কি? এই কথাটি শুনে জয়রাম মুখোপাধ্যায় কিন্তু রেগে যান। রেগে যান কেন না, তিনি একজন বিখ্যাত মুক্তার, সেই সময় তার অনেক নামডাক, তাকে নিমন্ত্রণ না করে নগেন এবং কুঞ্জবিহারীকে নিমন্ত্রণ করবে এ কথা ভাবা যায় না। তাই তিনি সেই সময় বলে ওঠেন, মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। এখানে তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা তুলে ধরেন।
এ প্রসঙ্গে বলে রাখি, জয়রাম মুখোপাধ্যায় এমন একটি মানুষ যার মধ্যে শিশুসুলভ মন, রাগ, মেজাজ থাকলেও হৃদয়টি ছিল তার খুবই পরিষ্কার এবং নরম। নগেন ডাক্তার কুঞ্জবিহারী জয়রাম মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিল একটি কারণে। তারা চেয়েছিল পীরগঞ্জের নরেশচন্দ্রের কাছ থেকে যেন একটি হাতি আসে বা অন্য কোনো ব্যবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়। এই পীরগঞ্জ হচ্ছে বাংলাদেশের এখন একটি নগর জেলা। এই পীরগঞ্জের জমিদার ছিলেন মহারাজ নরেশচন্দ্র। জয়রাম মুখোপাধ্যায় নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারীর যে আশা নিয়ে তার কাছে এসেছিল, তিনি কথা দেন নরেশচন্দ্রের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার জন্য অবশ্যই তিনি কোনো সাহায্য করবেন। এই ছিল গল্পের প্রথম পরিচ্ছদ। দ্বিতীয় পরিচ্ছদে আমরা কি দেখতে পাচ্ছি, জয়রাম মুখোপাধ্যায় তিনি নরেশচন্দ্র রায়ের কাছে একটি চিঠি লিখলেন। চিঠি লিখে কি বললেন তিনি না, একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ যে একটা হাতি, সুশীল হাতি যেন পাঠিয়ে দেওয়া হয় তাকে এবং তার এই দুই বন্ধুকে পীরগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। এই জয়রাম মুখোপাধ্যায় তিনি খুব মেজাজি মানুষ। তাকে একবার আদালত অবমাননার জন্য 5 টাকা জরিমানা করা হয়েছিল। তিনি এমনই মানুষ, ওই 5 টাকা জরিমানাকে রদ করার জন্য 1700 টাকা খরচা করেছিলেন। এর থেকে আমরা কি বুঝতে পারছি, তার যে আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধ ছিল খুবই প্রবল। এর জন্য তিনি পয়সা খরচ করতে তিনি কুণ্ঠাবোধ করতেন না। এইরকম একজন ব্যক্তিকে নরেশচন্দ্র যখন হাতি না দেওয়া কথা জানালেন যে হস্তি পাঠানো সম্ভব নয়, তখন স্বাভাবিকভাবেই তার মান সম্মানতে আঘাত লাগলো। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে হাতি কিনে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন। যদি না হাতি কিনতে পারেন তাহলে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন না। তৃতীয় পরিচ্ছদে আমরা সেটাই দেখতে পাবো যে একটি হাতি কেনার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠেছেন। তিনি খোঁজ লাগিয়ে জানতে পারলেন যে বীরপুরের উমাচরণ লাহিড়িয়ে একটি মাদি হাতি আছে, সে বিক্রি করবে, কিন্তু দাম অনেক বেশি, 2000 টাকা। 2000 টাকার বিনিময়ে হাতিটি কিনে নিয়ে এলেন এবং সেই হাতির নাম রাখলেন আদরিণী। যে আদরিণীকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে গোটা গল্প জুড়ে। সেই হাতি আনার পর তাকে নিয়ে বৈঠকখানায় বিরাট একটা আয়োজন করেন, বাড়ির সবাই এসে তাকে আপ্যায়ন করে এবং এই হাতিটি তার কাছে একটি শুধুমাত্র প্রাণী হিসেবে নয়, তার গৃহের একটি সদস্য হিসেবেও পরিচিত হতে লাগলো। এরপর তিনি পীরগঞ্জে গেলেন হাতির পিঠে চড়ে। তখন মহারাজ নরেশচন্দ্র জানতে চান এই হাতিটি কার। তখন তিনি একটি ব্যঙ্গোক্তি করেছিলেন, আগে হুজুর বাহাদুরের হাতি, অর্থাৎ এই হাতি আপনারই। কেন আপনার বললো না, যেহেতু তিনি নরেশচন্দ্রের অধীনে কাজ করেন, এই হাতিটিও নরেশচন্দ্র বলে জানালেন। কিন্তু এখানে একটি ব্যঙ্গোক্তি আছে, নরেশচন্দ্র বুঝতে পারলো না আসলে এটি তিনি কি বলতে চাইলেন। এরপর আমরা চতুর্থ পরিচ্ছদে চলে যাই। জয়রাম মুখোপাধ্যায়ের মুক্তারীদের খুব নাম ছিল, সেই জায়গায় এখন নতুন নতুন যুবক, ইংরেজি জানা যুবক, তারা কিন্তু সেই জায়গাটা দখল করে নিচ্ছে। জয়রামের আয় তখন কমতে থাকছে। জয়রামের 3 পুত্র, তারা তেমন কিছু করে না, তাই সংসারের সমস্ত চাপটা কিন্তু জয়রামের মধ্যে চলে আসছে। জয়রাম আর পেরে উঠছে না, তার আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে। এরকম পরিস্থিতিতে কি করবে ভেবে উঠতে পারছে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে চিরকাল কি খাটবেন, 60 বছর বয়স হতে চললো, তাহলে এরপর তিনি এই কাজ ছেড়ে দেবেন। এই সময় তার একটি মামলা আসে। মামলাটি জজ সাহেবের কাছে যখন ওঠে, জজ সাহেব জয়রামের মুক্তারিতে খুশি হয়ে তাকে বলেন যে তিনি খুবই ভালো মুক্তার। জয়রাম এতে খুশি হয়, জজ সাহেবকে আশীর্বাদ করেন, হুজুর হাইকোর্টের জজ হন। এরপর যেটি হচ্ছে পঞ্চম পরিচ্ছদ। পঞ্চম পরিচ্ছদে আমরা দেখতে পাচ্ছি যে জয়রামের অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে। তার সংসারের ব্যয় এতটাই পরিমাণ বেড়ে যাচ্ছে যে আর পেরে উঠছেন না। তখন কি করবে ভেবে উঠতে পারে না। তখন কোম্পানির যে টাকা জমিয়েছিল সেই টাকাগুলো ভাঙতে শুরু করলো। সাথে সাথে তিনি হাতিটিকে ভাড়া দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত নিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন দিলেন, 1 টাকা এবং মাহতের খোরাকি ধার্য করে ঠিকানা সহ একটি বিজ্ঞাপন দিলেন। তখন দেখা গেল মাসে 15-20 টাকার মতো আয় হচ্ছে, বেশি আয় করতে পারছেন না। সেই সময়ে তারই পত্রী কল্যাণীর বিয়ে ঠিক হয়
এই কল্যাণী চরিত্রটি এখানে এসেছে। কল্যাণীর বিয়ে ঠিক হয়, কিন্তু কল্যাণীর বিয়ের যে খরচা, সে খরচা তার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না, কারণ সেই সময় কোম্পানির যে টাকা ছিল সে ভেঙে, যদি কল্যাণীর বিয়েটা সম্ভব হলেও হতে পারতো, কিন্তু বাকি এদের সংসারের দায়ভারকে সামলাবে, কারণ ছেলেরা তো সেরকমভাবে প্রতিষ্ঠা পায়নি। সুতরাং তার মধ্যে একটা চিন্তা ছিলই। তখন সিদ্ধান্ত হয় যে হাতিটাকে বিক্রি করে দেওয়ার। জয়রাম এতে আপত্তি জানায়। হাতিটিকে শুধু একমাত্র হাতি হিসেবে দেখেনি, তার সন্তান তুল্য, সন্তানের মতো ভালোবেসেই তাকে বাড়িতে রেখেছিল। সুতরাং হাতিটিকে বিক্রি করার কথা সে ভেবে উঠতে পারে না, কিন্তু তার কোনো উপায়ও খুঁজে পায় না। ষষ্ঠ পরিচ্ছদে গিয়ে আমরা দেখতে পাই বামুনহাটের একটি মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। সেখানে হাতিটিকে বিক্রি করার জন্য পাঠানো হলেও সে বলে যা মেলা দেখে আয়, অর্থাৎ আদরিণীকে বলে যা মেলা দেখে আয়। এই কথাটি শুনে আদরিণী চলে যায়, আদরিণী মেলা দেখে ফিরে আসে। এটাতেই অবাক হয়ে যায়, বলে কি যে আদরিণী বিক্রি হয়নি। তখন বাড়িতে আবার একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়, কারণ হাতিটি চলে যাওয়ার পর তার বাড়িতে জয়রামের মন খুব খারাপ হয়ে ওঠে, সাথে সাথে পরিবারের অন্য সদস্যদেরও। হাতিটি ফিরে আসার পর তারা ভাবে না যে হাতিটি বিক্রি হয়নি, কিন্তু সংসারের যে অভাব সেটাকে তো মেনে নিতেই হবে। যে আদরিণী ফিরে এলেও তাকে আবার একটি রসুলগঞ্জের যে সপ্তাহব্যাপী একটি মেলা হয় সেখানে বিক্রি করার কথা বলেন। এবারে কিন্তু আর মেলা দেখে আয় এ কথা বললেন না জয়রাম। তিনি কি বললেন? এবার তিনি বলেননি যে যা আদর, যাও মা মেলা দেখে এসো, কারণ ব্রাহ্মণ তার মুখের কথা বেদবাক্যের মতো, তাই আদরিণী বিক্রি হয়নি। এবার তিনি দূরে থাকলেন এবং হাতিটি চলে গেল। হাতিটি কিন্তু এবারে বুঝতে পেরেছিল যে তাকে তার যে মনিক বলো বা পিতার সম জয়রাম তাকে ছেড়ে দিচ্ছে, তাকে আর রাখতে চায় না। তখন তার মনের মধ্যে যেটা কষ্ট হয়, সেই কষ্ট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সপ্তম পরিচ্ছদে আমরা দেখতে পাই যে এক চাষি একটি পত্র নিয়ে এসেছে জয়রামের কাছে, এবং সেখানে লেখা আছে 7 ক্রোশ দূরে আদরিণী খুব পীড়িত হয়ে পড়ে, তার পেটে ব্যথা হয় এবং মৃত্যুশয্যায়। এখানেই জয়রামের মনের মধ্যে একটা বিরাট দুঃখ এবং বেদনার সৃষ্টি হয়। সে সঙ্গে সঙ্গে আদরিণীর কাছে যেতে চায় এবং গিয়ে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে, আমবনের মধ্যে সে পড়ে আছে। দুঃখের বিষয় হলো এই হাতিটির মৃত্যুর পর 2 মাস পরেই জয়রাম মুখোপাধ্যায় মারা গেলেন। তাহলে গল্পের এই 7টি পরিচ্ছদে আমরা দেখতে পেলাম কি, একটি হাতিকে কেন্দ্র করে একটি পরিবারের, বিশেষ করে জয়রাম মুখোপাধ্যায়ের যে জীবন কাহিনী, সেই কাহিনীটি একটি হাতি মানুষ না হয়েও যে একজন পরিবারের সদস্য হতে পারে, হাতিটিও যে শুধুমাত্র একটি বৃহদাকার প্রাণী নয়, তার মধ্যেও যেন মনুষ্যত্বের গুণ আরোপ করেছেন তিনি। এখানেই প্রভাত কুমারের একটা বড় লেখনী সাফল্য বলতে পারো। তার লেখাতে এমনি রিয়েলিজম অর্থাৎ বাস্তবতাবাদ থাকে, ট্রুথ থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাতিটির মধ্যে এমন মায়া সৃষ্টি হয়ে গিয়েছিল, যখন তাকে জয়রাম বিক্রির জন্য পাঠিয়ে দিল, তার হৃদয়ে যে কষ্ট, সেই কষ্টের ফলেতে মারা গেল, সেই কষ্টের ফলে হাতিটি মারা গেল। এখন তোমরা আমাকে জানাবে কমেন্টস করে যে এটা কি সম্ভব? একটা প্রাণী কখনো মনুষ্যত্বের এই আঘাত পেয়ে মৃত্যু হতে পারে বা মৃত্যুবরণ করতে পারে? এটা অবশ্যই কমেন্টস করে জানাবে। নজর রাখবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসছি যথাশীঘ্র। ততদিন এটা তৈরি করতে থাকো, এর প্রশ্নও আমি নিয়ে আসবো। ভালো থেকো, টাটা।